সৌরভ কোচিং সেন্টার তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক অসাধারণ গল্প, যার নাম পুঁই মাছা। এর আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি তারা প্লেলিস্ট চেক করে নিতে পারো প্রথম সেমিস্টারের, তাহলে সব ভিডিও পেয়ে যাবে। মূল গল্পে যাওয়ার আগে চলে আসি কবির ব্যাপারে বলতে। গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছেন 1899 সালের 12ই সেপ্টেম্বর এবং মৃত্যু 1950 সালের 1 নভেম্বর। তিনি ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি সাহিত্যিক। বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার কাঁচরাপাড়া নিকটবর্তী ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ উপন্যাস ও ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছেন। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হয়। বিভূতিভূষণ অধিকাংশ উপন্যাস চলচ্চিত্রে রূপান্তরিত করা হয়েছে। 1951 সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন মৃত্যুর পর। এই ছিল লেখক পরিচিতি। এবার মূল গল্পে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা জয়েন হয়ে যেতে পারো, কারণ প্রত্যেকটা গল্প প্রশ্ন উত্তর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিই। এবার চলে আসি মূল গল্পে। সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়া স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুড়ো গাছ কেটেছে, একটু ভালো রস আনি। গল্প শুরু হয় সহায় হরিকে দিয়ে, যে তার স্ত্রীকে বলছে একটা বাটি বা ঘটি দিতে, কারণ তারক্ষুড়ো গাছ কেটেছে আর তার কাছ থেকে সে রস আনবে। এই অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেনই না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। অন্নপূর্ণা হলো সহায় হরির স্ত্রী। সে শীতকালে রান্নাঘরে বসে নারকেল তেলের বোতল থেকে ঝাঁটার কাঠির সাহায্যে তেলটুকু বার করছিল এবং নিজের চুলে লাগাচ্ছিল, আর সে কোনো বাটি বা ঘটি দেওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছিল না, এমনকি সে তার স্বামীর সাথে কথাও বলছিল না। সহায় হরি অগ্রসর হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, তাও না একটা ঘটি? খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি হবে না? অন্নপূর্ণা তেলের বাটিটি ছড়াইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রইলেন, পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আশঙ্কার, অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? যখন সহায় হরি দেখলো যে তার স্ত্রী কোনো বাটি দিচ্ছে না বা কোনো কথা বলছে না, তখন সহায় হরি বলল, কি হলো, তুমি ঘটি দিচ্ছ না কেন? খেন্তি কোথায়? তুমি কি তেল ছুঁয়েছো বলে ঘটি দেবে না? তখন অন্নপূর্ণা শান্ত সুরে বলে, তুমি কি ভেবেছো কি? সহায় হরি তার স্ত্রীর এমন শান্ত গলা শুনে সে বুঝে নেয় যে এরপর নিশ্চয় একটা ঝড় আসতে চলেছে, তাই সে খুব শান্তভাবে জিজ্ঞেস করে, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? এত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে, তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায় হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি? কেবল বাগদিদুলের পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না, সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন, অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে এসব কথা হয়েছে, আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না, আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ও নাকি উৎসর্গ করা মেয়ে, গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না, যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। অন্নপূর্ণা তখন বলতে শুরু করে যে গায়ে গুজব রটেছে যে অন্নপূর্ণা ও সহায় হরিদের বাড়িতে একটা বড় মেয়ে থাকা সত্ত্বেও এরা বিয়ে দিচ্ছে না, কারণ তার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে তাকে বিয়ে দেওয়া হয়নি, তাই সবাই তাকে উৎসুক মেয়ে বলছে, আর কেউ সহায় হরিদের হাতে জলও খাবে না এবং তাকে কোনো কাজে ডাকাও হবে না। এর থেকে বোঝা গেল যে সহায় হরি তার সংসারের প্রতি এবং তার মেয়ের প্রতি কোনো দৃষ্টিপাত রাখে না। সহায় হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বলিলেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, এক ঘরে সবাই এক ঘরে করেছে, এবার বা
আছে কালিময় ঠাকুর। ও অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলে, কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? তুমি কি সমাজের মাথা, না একজন মতব্বরের লোক? চাল নেই, চুলো নেই, এক কড়াই মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা আর এমন কঠিন কথা কি? আর সত্যিই তো। এদিকে হাড়ি মেয়ে হয়ে উঠলো। হঠাৎ স্বর্ণামাইয়া বলিলেন, হলো যে 15 বছরে, বাইরে কমিয়ে বললে বেড়ালে কি হবে? লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলে, না বিয়ে দেওয়ার গা না কিছু, আমি কি যাব পাত্র ঠিক করতে? সহায় হরি যখন জানতে পারে যে তাদের এক ঘরে করে দেওয়া হবে, কারণ তার মেয়ের এখনো বিয়ে দেওয়া হয়নি, শুধু আশীর্বাদ করা হয়েছে, তখন সহায় হরি বলে যে সবাই তো এক ঘরে করেই দিয়েছে, এবার শুধু বেঁচে আছে কালিমাই ঠাকুর। তখন তার স্ত্রী রেগে গিয়ে বলে, তোমায় এক ঘরে করবে না? তুমি এমন কোন মানুষ? তুমি কি কোনো ভদ্রলোক, না তুমি কোনো মহান ব্যক্তি যে তোমায় এক ঘরে করতে পারবে না? তোমার না কিছু আছে আর না মেয়ের প্রতি দৃষ্টি রাখো, তাই তোমাকে সবাই এক ঘরে করে দেবে। শরীরে যতক্ষণ স্ত্রী সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কির দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলে, কিন্তু খিড়কির দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ব সুরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও এ যে। সহায় হরি বুঝতে পারেন যতক্ষণ তিনি তার স্ত্রীর সামনে থাকবেন ততক্ষণ তার স্ত্রীর গলার স্বর কমবে না, তাই তিনি তাড়াতাড়ি দাওয়া থেকে কাঁসার বাটি নিয়ে হাঁটা দেওয়া শুরু করলেন। ঠিক তখনই তিনি জানলা থেকে দেখতে পেলেন যে তার বড় মেয়ে অর্থাৎ খেন্তি হাতে কিছু জিনিস নিয়ে ঢুকছে। 14-15 বছরের একটা মেয়ে আর দুটো ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিলা। তাহার হাতে এক বোঝা পুঁই শাক, ডাঁটাগুলি মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় তাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপর হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। খেন্তি অর্থাৎ সহায় হরি ও অন্নপূর্ণার বড় মেয়ে, যার বয়স 14-15 বছর, এবং তার পেছনে আরো দুটো ছোট ছোট মেয়ে, তারা ঘরের ভিতর প্রবেশ করছিল। একজনের হাতে পুঁই শাক, যার ডাঁটাগুলো মোটা আর হলদে হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে এটা কোনো জঞ্জাল। বাকি দুজনের মধ্যে একজনের হাত খালি আর আরেকজনের হাতে গোটা 2-3টে পাকা পুঁইয়ের পাতা জড়ানো রয়েছে। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছালো বাতাসে উড়িতেছে। মুখনা খুব বড়, চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত। সরু সরু কাঁচের চুড়িগুলো 2 পয়সার ডজনে একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো। পিনটির বয়স বুঝিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয়। এই বড় মেয়েটির নাম বোধহয় খেন্তি, কারণ সে তাড়াতাড়ি পেছন ফিরিয়া তাহার পশ্চাৎ-তিনীর হাত হইতে পুঁই পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল, চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম, দিতে চায় না বলে। তোমার বাবার কাছে আর দিনকার দরুন 2 পয়সা বাকি আছে। আমি বললাম, তাও গয়া পিসি, আমার বাবা কি তোমার 2 পয়সা নিয়ে পালিয়ে যাবে? এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা, কেমন মোটা মোটা। খেন্তি ছিল খুব লম্বা আর গোলগাল চেহারার এবং তার মাথার চুল ছিল পুরো কালো। তার চোখ খুব বড় বড়, শান্ত ও ডাগর ডাগর। তার হাতে কাঁচের চুড়ি ছিল, যেটা 2 পয়সার ডজনে কেনা হয়েছিল, এবং একটা সেফটি পিন দিয়ে সেগুলো আটকানো ছিল। আর সেই সেফটি পিনের বয়স খুঁজতে গেলে প্রাগৈতিহাসিক যুগে যেতে হবে বলে কবির ধারণা। খেন্তি তার বাবার কাছে এসে সেই পুঁই শাক আর চিংড়ি মাছের বিবরণ দিতে থাকে যে সে কিভাবে সেগুলোকে এনেছে। অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁজের সহিত চিৎকার করিয়া উঠিলেন, নিয়ে যা, আহা কি অমর্তই তোমাকে তাড়া দিয়েছে। পাকা পুঁই ডাঁটা কাঠ হয়ে গিয়েছে, 2 দিন পরে ফেলে দিত, নিয়ে যা। আর উনি তাদের আগাছা উঠিয়া নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না। যত পাথুরে বোকা সব মরতে এসেছে আমার ঘাড়ে ধারি। মেয়ে, বলে দিয়েছি না তোমার বাড়ির বাইরে কোথাও পা দিও না? লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে? বিয়ে হলে যে চারেলের মা হতে, খাবার নামে আর জ্ঞান থাকে না? কোথায় শাক, কোথায় বেগুন, আর একজন বেড়াচ্ছে কোথায় রস, কোথায় ছাই, কোথায় পাশ। ফেল বলছি ও সব ফেল। অন্নপূর্ণা যখন দেখে যে তার বড় মেয়ে মরা পুঁই শাকের ডাল এনেছে, তখন সে খুব রেগে যায় এবং সেগুলোকে ফেলতে বলে, আর তাকে অনেক কথা শোনাতে থাকে। এমনকি তার বাবাকেও ছাড়ে না, তাকেও 2-4টে কথা শুনিয়ে দেয়। মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল। পুঁই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল। অন্নপূর্ণা বকিয়া চলিলেন, জাতরাধি ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়া আইতো, এর যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাং খোঁড়া না করিত। খেন্তি তার মায়ের এই ধমক শুনে ভয় পেয়ে যায় এবং
শান্ত দৃষ্টিতে মাটিতে সেই পুঁই শাকের ডালগুলো ফেলে দেয়। তখন অন্নপূর্ণা আবার ধমক দিয়ে তার আরেক মেয়ে রাধিকে বলে, যা ওইগুলো সব পুকুর ধারে ফেলে দিয়ে আয়। আর খেন্তিকে বলে, আবার যদি ঘরের বাইরে বেরোতে দেখেছি তবে তোর ঠ্যাং খোড়া করে দেবো। বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল। ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল, কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আঁকড়াইতে পারিল না। অনেকগুলো ডাটা এদিকে ওদিকে ঝুলিতে ঝুলিতে চলিল। সহায় হরি ছেলে মেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত। অন্নপূর্ণার ছোট মেয়ে রাধি সেই সব পুঁইয়ের ডালগুলো নিয়ে পুকুরের ধারে ফেলতে লাগলো, কিন্তু সে এতটাই ছোট ছিল যে তার পক্ষে সেই সব কিছু তোলা সম্ভব ছিল না। তাই হাঁটতে হাঁটতে এদিক ওদিক সেই সব কিছু পড়তে লাগছিল। এর থেকে বোঝা যায় যে সহায় হরি সবকটা মেয়েই তার মাকে খুবই বেশি ভয় পায় এবং খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসে। সহায় হরি আমতা করিয়া বলিতে গেলেন, তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার বরং পুঁইশাকের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল। অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন, না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার এত নলা কিসে? এক পাড়া থেকে আর এক পাড়ায় নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়াই। সহায় হরি বড় মেয়ের মুখের দিকে চাহিয়া দেখিলেন তাহার চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে। তার মনে বড় কষ্ট হইল, কিন্তু মেয়ের যতই স্বাদের জিনিস হোক, পুঁইশাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদেও সাহস হইলেন না। নিঃশব্দে খিড়কির দৌড় দিয়া বাহির হইয়া গেলেন। সহায় হরি যখন দেখে যে তার বড় মেয়ে অঝরে কাঁদতে যাচ্ছে এবং সে তার বিরুদ্ধে কিছু বলতে পারে না, তখন সে কিছু না করতে পেরে দরজা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বসিয়া রাধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ পড়িবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে যে পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল, মা অর্ধেকগুলো কিন্তু একা আমার, অর্ধেক সব মিলে তোমার। এর থেকে বোঝা যায় যে খেন্তি কতটা ভালোবাসে পুঁইশাক খেতে। তাই তার মা আগেরকার দিনের অরন্ধনে যে পুঁইশাক বেঁচে গেছিল সেইটাই রান্না করার কথা ভাবেন। বাড়িতে কেহ ছিল না। তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কির দোরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন। বাকিগুলা কুড়ানো যায় না, ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে। কুচো চিংড়ি দিয়া এইরূপ চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্বক ডাগর চোখে মায়ের দিকে ভয়ে ভয়ে চাহিল। দু একবার এদিকে ওদিকে ঘুরিয়া আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরাও তাহার পাতে পড়িয়া নাই। পুঁইশাকের ওপর তাহার এই মেয়ের কিরূপ লোভ তাহা তিনি জানিতেন। জিজ্ঞাসা করিলেন, কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দি? খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়াইয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল। কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল, চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজা ডাল হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। বাড়িতে যখন কেউ ছিল না, অন্নপূর্ণা তখন বাইরে গিয়ে উঠোনের ধারে যেইটুকু পুঁইশাকের ডাঁটা পড়েছিল সেগুলো তুলে লুকিয়ে লুকিয়ে রান্না করে ফেলে তার মেয়ের জন্য। আর দুপুরবেলায় খেন্তি নিজের পাতে পুঁইশাকের তরকারি দেখে খুব আনন্দ হয় এবং অবাক হয়ে যায় এবং তার মায়ের দিকে ভয় ভয় দৃষ্টিতে তাকায়। তার মা একটু ঘুরে এসে যখন তার মেয়ের দিকে আসে তখন তিনি দেখতে পান যে তার মেয়ের পাতে একটাও পুঁইশাকের ডাঁটা নেই। তখন তিনি তার মেয়েকে বলেন, আর একটু দেবো? তখন তার মেয়ে আনন্দ হয়ে বলে, আর একটু দাও। তখন তার মা তার মেয়ের এমন অবস্থা দেখে আবেগপ্রবণ হয়ে যায় এবং তার চোখে জল চলে আসে। কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলায় সহায় হরি ডাক পড়িল। সংক্ষিপ্ত ভূমিকায় ফাঁদিবার পর কালীময় উত্তেজিত সুরে বলিলেন, সেসব দিন কি আর আছে ভাইয়া? এই ধরো কেষ্ট মুখুজ্জে, স্বভাব নইলে পাত্র দেব না, স্বভাব নইলে পাত্র দেব না করে কি কাণ্ডই করলে। অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় বেরক্ষ। তার কি স্বভাব! রাম বলো, 6-7 পুরুষের ভগ্ন, পচা সত্যিও। পরে সুর নরম করিয়া বলিলেন, তা সমাজের সেসব শাসনের দিন কি আর আছে? দিন দিন চলে যাচ্ছে, বেশি দূর যাই কেন? এই যে তোমার মেয়ে 13 বছরের। সেদিন বিকেলবেলায় সহায় হরিকে কালী মায়ের চণ্ডী মণ্ডপে ডাকা হয় আর কালীময় তাকে খুব কথা শোনাতে থাকে, কারণ সহায় হরি এখনো তার বড় মেয়ের বিয়ে দিতে পারেনি। সহায় হরি বাধা দিয়া বলিতে গেলেন, এই শ্রাবণে 13। আহা হ্যাঁ, 13 আর 16 তফাৎ কিসের শুনি? 13 আর 16 তফাৎটা কিসের? আর সে 13 হোক, চাই 16 হোক, চাই 50 হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল, তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? ও তো এখন উৎসুগ্য করা মেয়ে, আশীর্বাদ হওয়াও যা, বিয়ে হওয়াও তাই, 7 পাকের যা বাকি। এই তো সমাজে বসে এসব কাজগুলো তুমি করবে আর আমরা বসে বসে দেখবো, এ তুমি মনে ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো। পাত্র রাজপুত্র না হলে পাত্র মেলে না। গরিব মানুষ দিতে থুতে পারবে না বলেই শ্রীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া নাই বা জানলো, জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর, শুনলাম এবার নাকি 20 জমিতে 4 আমন ধানও করেছে। ব্যাস রাজার হাল। 2 ভাইয়ের অভাব কি? আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মেয়েরা পড়াশোনা করলেই তার বিয়ে দিয়ে দেওয়ার জন্য সমাজের মানুষরা উঠে পড়ে লেগে থাকে। একইভাবে সহায় হরির মেয়ে, তার বয়স 15, কিন্তু
সহায় হরি তার মেয়ের বয়স সবাইকে বলে বেড়ায় 13 বছর। সে চায় না তার মেয়ের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে, কিন্তু কালীময় তার মেয়ের জন্য একটা পাত্র দেখে, আর সেই পাত্র সে মানুষ কি মানুষ না সেই সব না দেখে, শুধু তার টাকা পয়সা এবং জমি, বাগান, বাড়ি, পুকুর এইসব দেখা হয়। কিন্তু সহায় হরি সেই পাত্রকে পছন্দ হয় না, যার ফলে সে বিয়েটা ভেঙে দেয়। ইতিহাসটা হইতেছে এই যে মণিগাঁয়ের উক্ত মজুমদার মহাশয়ের পুত্রটি কালীময় ঠিক করে দেন। কেন কালীময় মাথা ব্যথা করিয়া সহায় হরির মেয়ের বিয়ের সম্বন্ধ মজুমদার মহাশয়ের ছেলের সঙ্গে ঠিক করিতে গেলেন, তাহার কারণ নির্দেশ করিতে যাইয়া কেহ কেহ বলেন কালীময় নাকি মজুমদার মহাশয়ের কাছে অনেক টাকা ধারেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি, শীঘ্র নালিশ হইবে ইত্যাদি। এ গুজব সে শুধু অবান্তর তাহাই নয়, ইহার কোনো ভিত্তি আছে বলিয়াও মনে হয় না, ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র। যাই হোক, পাত্রপক্ষ আশীর্বাদ করিয়া যাওয়ার দিন কতক পরে সহায় হরি টের পান পাত্রটি কয়েক মাস পূর্বেই নিজের গ্রামে কিয়াক করিবার ফলে গ্রামের এক কুম্ভকার বধূর আত্মীয় স্বজনের হাতে বেদম প্রহার খাইয়া কিছুদিন নাকি শয্যাগত ছিল। এরকম পাত্রের মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়ায় সহায় হরি সে সম্বন্ধ ভাঙিয়া দেন। কালীময় সহায় হরির মেয়ের জন্য সম্বন্ধ দেখছে, তার মূল কারণ হচ্ছে কালীময় মজুমদার মহাশয়ের কাছ থেকে অনেক টাকা ধার করেছে এবং সেই টাকা শোধ করতে পারছিলেন, তাই দিনের পর দিন সুদ বেড়েই যাচ্ছিল। তাই শেষমেশ কালীময় কোনো উপায় না পেয়ে সহায় হরির মেয়ের সাথে কালীময় মজুমদার মহাশয়ের ছেলের বিয়ে ঠিক করে, যাতে তার টাকাকে মুকুব করে দেওয়া হয়। কিন্তু কালীময় এমন একটা পাত্রকে জোগাড় করেছে যার স্বভাব চরিত্র খারাপ ছিল, যে মানুষ রূপে অমানুষ ছিল। তাই সে তার গ্রামের কয়েকটা মহিলার হাতে এমন মার খেয়েছে যে কয়েকদিন শয্যাশায়ী হয়ে শুয়েছিল। তাই সহায় হরি সেই বিয়েটা ভেঙে দেন। দিন 2 পরের কথা, সকালে উঠিয়া সহায় হরি উঠানে বাতাবি লেবু গাছের ফাঁক দিয়া যেটুকু নিতান্ত কচি রাঙা রৌদ্র আসিয়াছিল তাহার আদ্যপে বসিয়া আপন মনে তামাক টানিতেছিলেন। বড় মেয়ে হেন্তি আসিয়া চুপি চুপি বলিল, বাবা যাবে না, মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে কি জানি কেন চাহিয়া দেখিলেন, পরে নিম্ন স্বরে বলিলেন, যা শিগগিরি শাবলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করিয়া তিনি উৎকণ্ঠার সহিত জোরে জোরে তামাক টানিতে লাগিলেন এবং পুনরায় একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিলেন। ইতিমধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল 2 হাত করিয়া আকড়াইয়া ধরিয়া খেন্তি আসিয়া পড়িল। তৎপরে পুত্র পুত্রীতে সন্তর্পণে সম্মুখে দরজা দিয়া বাহির হইয়া গেল। ইহাদের ভাব দেখিয়া মনে হইয়াছিল ইহারা কাহারও ঘরে দিবার উদ্দেশ্যে চলিয়াছে। অন্নপূর্ণা যখন ঘাটে গেছিল স্নান করতে, তখন তার স্বামী সহায় হরি ঘরের উঠোনে বসে তামাক টানছিল। তখন তার বড় মেয়ে এসে আস্তে আস্তে বলল, বাবা তুমি যাবে না, মা তো ঘাটে গেল। তখন তার বাবা তাড়াতাড়ি একটা শাবল আনতে বলে এবং দ্রুত তার মেয়েকে নিয়ে একটা জায়গায় যেতে থাকে। অন্নপূর্ণা স্নান করিয়া সবে কাপড় ছাড়িয়া উনুন ধরাইবার জোগাড় করিতেছে। মুখুজ্জে বাড়ির ছোট খুকি দুর্গা আসিয়া বলিল, খুড়িমা। মা বলে দিলে, খুড়িমাকে গিয়ে বল মাছ হবে না, তুমি আমাদের নবান্নটা মেখে আর ইতু ঘটগুলো বার করে দিয়ে আসবে। মুখুজ্জে বাড়ি ও পাড়ায় যাইবার পথে বাঁ ধারে এক জায়গায় শ্যাওড়া, বনভাট, রাংচিতা, বনচালতা গাছের ঘন বন শীতের সকালে এক প্রকার লতা পাতায় ঘন গন্ধ বন হইতে বাহির হইয়াছিল। একটা ল্যাজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল হইতে ওডালে যাইতেছে। দুর্গা আঙুল দিয়া দেখাইয়া বলিল, খুড়িমা খুড়িমা, ওই যে কেমন পাখিটা। পাখি দেখিতে গিয়া অন্নপূর্ণা কিন্তু একটা জিনিস লক্ষ্য করিলেন, ঘন বনটার মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করিয়া আওয়াজ হইতেছিল, কে যেন কি খুঁড়িতেছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল। অন্নপূর্ণা সেখানে খানিকক্ষণ থমকিয়া দাঁড়াইলেন, পরে চলিতে আরম্ভ করিলেন। তাহার খানিক দূর যাইতে বনের মধ্যে পুনরায় খুব খুব শব্দ আরম্ভ হইল। কাজ করিয়া ফিরিতে অন্নপূর্ণার কিছু বিলম্ব হইল। বাড়ি ফিরিয়া দেখিলেন খেন্তি উঠানের রৌদ্রে বসিয়া তেলের বাটির সম্মুখ লইয়া খোপা খুলিতেছে। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে চাহিয়া দেখিয়া বলিলেন, এখনো নাইতে যাসনি যে, কোথায় ছিলি এতক্ষণ? অন্নপূর্ণা যখন দুর্গার সাথে মুখুজ্জে বাড়ি যাচ্ছিল, তখন যে বাগান থেকে যাচ্ছিল সেই বাগানে হঠাৎ করে কিছু খুব খুব খোঁড়ার শব্দ পাচ্ছিল। যখন দুর্গা একটা পাখি দেখাচ্ছিল, তখন দুর্গার শব্দ পাওয়ার সাথে সাথেই সেই খোঁড়ার শব্দটা থেমে যায়। তখন অন্নপূর্ণার কিছুটা সন্দেহ হয়, আর সে মুখুজ্জে বাড়ির কাজটা করে যখন বাড়িতে আসে, তখন এসে দেখে খেন্তি সবে তেলের বাটিটা নিয়ে নিজের হাতে পায়ে ডলছে, স্নান করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই অন্নপূর্ণা তার মেয়েকে দেখে বলে, এখনো স্নান করতে যাসনি কেন, কোথায় ছিলি? খেন্তি তাড়াতাড়ি উত্তর দিল, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করিতে যাইবার একটুখানি পরেই সহায় হরি সৎসাহে 15-16 সের ভারী একটা মেটে আলু ঘাড়ে করিয়া কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন এবং সম্মুখে স্ত্রীকে দেখিয়া কৈফিয়তের দৃষ্টিতে সেই দিকে চাহিয়া বলিয়া উঠিলেন, ওই ওপার
পাড়ার মহেশা চৌকিদার রোজই বলে, কর্তা ঠাকুর তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমার পায়ের ধুলো পড়তো, তা আজকাল তো তোমার আর আস হয় না। এই বেলায় গায়ে মেটে আলু করে রেখেছি। তা দাদা ঠাকুর বরং। অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? সহায় হরি অবাক হইয়া বলিলেন, আমি কখনো না, এই তো আমি। সহায় হরির ভাব দেখিয়া মনে হইতেছিল তিনি এইমাত্র আকাশ হইতে পড়িয়াছেন। খেন্তি যখন স্নান করতে যায় তখন অন্নপূর্ণা আর স্বামী সহায় হরিকে জিজ্ঞাসা করে, তুমি বরজপাতার বনে কি করছিলে? সহায় হরি এই প্রশ্নটা শোনা মাত্রই অবাক হয়ে যায় এবং তিনি আমতা আমতা করতে থাকেন, যার ফলে তাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন এখন আকাশ থেকে পড়ল। অন্নপূর্ণা পূর্বের মতো স্থির দৃষ্টিতে স্বামীর দিকে চাহিয়া বলিলেন, চুরি তো করবেই, দিনকাল গিয়ে এককাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না, আমি সব জানি। মনে ভেবেছিলে পথ ঘাটে গিয়েছে আর কি, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ওপাড়ায় যাচ্ছি, শুনলাম বরজপাতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। তখনই আমি বুঝতে পেরেছি, সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম, আবার দেখি শব্দ। তোমার তো ইহকালও নেই পরকালও নেই, চুরি করতে ডাকাতি করতে যা করতে ইচ্ছা হয় করো, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে গিয়ে ওর মাথা খাওয়ার কিসের জন্য? অন্নপূর্ণা যখন দেখে তার স্বামী আমতা আমতা করে কথা বলছে, তখন অন্নপূর্ণা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, তুমি চুরি করছো করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি মেয়েটারও মাথা খাচ্ছ কেন? তোমার জন্য ওর খারাপ শিক্ষা হচ্ছে। সহায় হরি হাত নাড়িয়া বরজপাতায় তাহার উপস্থিত থাকার বিরুদ্ধে কতকগুলো প্রমাণ উত্থাপন করিবার চেষ্টা করিতে গেলেন, কিন্তু স্ত্রীর চোখের দৃষ্টির সামনে তাহার বেশি কথাও জোগাইল না, বা কথিত উক্তিগুলির মধ্যে কোন পৌর বা পর্য সম্বোধন খুঁজিয়া পাওয়া গেল না। সহায় হরি অনেক চেষ্টা করল অন্নপূর্ণাকে ভুল প্রমাণিত করার জন্য, কিন্তু সে যতগুলোই উক্তি দিচ্ছিল সবই তার কথার সাথে মিলছিল না। আধ ঘন্টা পরে খেন্তি স্নান সারিয়া বাড়ি ঢুকিল। সম্মুখস্থ মেটে আলোর দিকে একবার আর চোখে চাহিয়াই নিরীহ মুখে উঠানের আয়নায় অত্যন্ত মনোযোগের সহিত কাপড় মিলিয়া দিতেছিল। অন্নপূর্ণা ডাকিলেন, খেন্তি এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনিয়া খেন্তির মুখ শুকাইয়া গেল। সে ইতস্তত করিতে করিতে মার নিকটে আসিলে তিনি জিজ্ঞাসা করিলেন, এই মেটে আলুটা দুজনে মিলে তুলে নিছিস না? খেন্তি মার মুখের দিকে একটুখানি চাহিয়া থাকিয়া একবার ভূপতিত মেটে আলুটার দিকে চাহিয়া পরে পুনরায় মার মুখের দিকে চাহিল এবং সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সম্মুখস্থ বাঁশঝাড়ের মাথার দিকেও চাহিয়া রইল। তাহার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইল না। অন্নপূর্ণা কড়া সুরে বলিলেন, কথা বলছিস না যে বড়, এই মেটে আলু তুই এনেছিস কিনা? খেন্তি বিপন্ন চোখে মার মুখের দিকে চাহিয়া ছিল, উত্তর দিল, হ্যাঁ। যখন খেন্তি স্নান করে বাড়ি ফিরল, তখন তার মা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুই কি এই মেটে আলুগুলো বরজপাতা থেকে এনেছিস? খেন্তি কিছুক্ষণ চুপ থাকলো। যখন তার মা ধমক দিয়ে বলল, তখন খেন্তি শেষমেশ বলেই ফেলে, হ্যাঁ। অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিয়া বলিলে, পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চালা ভাঙবো, তবে ছাড়বো। বরজপাতার বনে গিয়ে মেটে আলু চুরি করতে সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বিজন বন, যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু নিয়ে এলো তুলে। যদি গোসাইয়েরা চৌকিদার ডেকে তোমায় ধরিয়ে দেয়, তোমার কোন শ্বশুর এসে তোমায় বাঁচাতো? আমার জোটে খাবো, না জোটে না খাবো, তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করবো মা? অন্নপূর্ণা তার মেয়ের এমন কর্মকাণ্ড দেখে খুব হতবাক হয় এবং হতাশ হয়, কারণ মেয়ে পরের বাগান থেকে আলু চুরি করে এনেছে। তাই অন্নপূর্ণা তার মেয়েকে বোঝাতে থাকে যে আমার খাবার জুটলে খাবো, না খাবার জুটলে খাবো না, তা বলে যে পরের জিনিসে হাত দেবো, এটা করা উচিত না। 2-3 দিন পরে একদিন বৈকালে ধুলামাটি মাখা হাতে খেন্তি মাকে আসিয়া বলিল, মা দেখবে এসো। অন্নপূর্ণা গিয়া দেখিলেন ভাঙা পাঁচিলের ধারে ছোট খোলা জমিতে কতগুলো পাথরকুচি ও কন্টিকালের জঙ্গল হইয়াছিল। খেন্তি ছোট বোনটাকে লইয়া তরকারির আওলাদ করিবার আয়োজন করিতেছে এবং ভবিষ্যৎবাণী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ বর্তমানে কেবল একটি মাত্র ছিন্নকায় পুঁইশাকের চারা কাপড়ের ফালি গ্রন্থি বন্ধ হইয়া ফাঁসি হইয়া যাওয়ার আসামির মতো ঊর্ধ্বমুখে এক খণ্ড শুষ্ক কঞ্চির গায়ে ঝুলিয়া রইয়াছে। ফলমূলাদি অবশিষ্টগুলি আপাতত তার বড় মেয়ের মস্তিষ্কের মধ্যে অবস্থিতি করিতেছে, দিনের আলোয় কখনো বাহির হয় নাই। 2 দিন পর খেন্তি এবং তার ছোট বোন দুজন মিলে তাদের ভাঙা পাঁচিলের দিকে পাথরকুচি আর ফণি মনসার জঙ্গল যেখানে হয়েছিল সেখানে পুঁই শাকের ডাল এনে পুঁতে দেয় এবং তার মাকে ডেকে এনে সেই গাছটাকেই দেখায়। অন্নপূর্ণা হাসিয়া বলিলেন, দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা পোতে কখনো? বর্ষাকালে পুঁততে হয়, এখন যে জল না পেয়ে মরে যাবে। খেন্তি বলিল, কেন, আমি রোজ জল ঢালবো। অন্নপূর্ণা বলিল, দেখ, হয়তো বেঁচে যেতেও পারে, আজকাল রাতে খুব শিশির হয়, খুব শীত পড়িয়াছে। সকালে উঠিয়া সহায় হরি দেখিলেন তাহার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বাঁধিয়া রোদ উঠিবার প্রত্যাশায় উঠোনের কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করিয়া খেন্তি শীতে কাঁপিতে কাঁপিতে মুখুজ্জে বাড়ি হইতে গোবর কুড়াইয়া আনিল। সহায় হরি বলিলে, হ্যাঁ মা খেন্তি, তা সকালে উঠে জমাটা গায়ে দিতে তোর কি হয়, দেখ দেখি।
এই শীত? আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত? এমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বহির হইয়া গেলেন। ভাবিতে ভাবিতে গেলেন, তিনি কি অনেকদিন মেয়ের মুখে ভালো করিয়া চাহেন নাই? খেন্তির মুখ এমন সুশ্রী হইয়া উঠিয়াছে। সকালবেলায় সহায় হরি দেখে তার 2 মেয়ে রোদের জন্য অপেক্ষা করছে, আর খেন্তি একটা পাতলা জামা পরে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর নিয়ে এসছে। সেই অবস্থা দেখে সহায় হরি খেন্তিকে বলে যে অনেক শীত করেছে, মোটা কিছু গায়ে দে, নয়তো তোর ঠান্ডা লেগে যাবে। কথাটা বলেই সহায় হরি বাইরে বেরিয়ে গেলেন এবং ভাবতে লাগলেন তিনি হয়তো তার মেয়েকে অনেক দিনই দেখেননি, কারণ তার মেয়ে খেন্তির কশ্রী পুরোটাই পাল্টে গেছে এবং সে অনেকটা বড় হয়ে গেছে। জামার ইতিহাস নিম্নলিখিত রূপ। বহু বৎসর অতীত হইল। হরিপুরের রাসের মেলা হইতে সহায় হরি কালো সার্জের এই 2.5 টাকা মূল্যের জামাটি ক্রয় করিয়া আনেন। ফিরিয়া যাইবার পর তাহাতে কতবার রিপু ইত্যাদি করা হইয়াছিল। সম্প্রতি গত বৎসর হইতে খেন্তির স্বাস্থ্য উন্নতি হওয়ার দরুন জামাটি তাহার গায়ে হয় না। সংসারের এসব খোঁজ সহায় হরি রাখিতেন না। জামার বর্তমান অবস্থা অন্নপূর্ণারও জানা ছিল না। খেন্তির নিজস্ব ভাঙা টিনের তোরঙ্গর মধ্যে উহা থাকিত। খেন্তি যে জামাটা পরেছিল সেটাও বহু বছর পুরনো। হরিপুরের রাস মেলা থেকে তার বাবা সহায় হরি 2.5 টাকা দাম দিয়ে জামাটা কিনেছিল। সেই জামাটায় অনেক কটা জায়গায় ছেঁড়া ছিল, যার ফলে বহুবার তাকে রিপু করে সারাই করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আর সহায় হরিরও তার সংসারে কোনো মন নেই, আর এই জামার অন্নপূর্ণাও দেখেননি, কারণ এই জামাটা খেন্তির নিজস্ব একটা ভাঙা টিনের তোরঙ্গতে থাকতো, তাই কারোর দৃষ্টিতে যায়নি। পৌষ সংক্রান্তি। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটি কাশিতে চালের গুঁড়া, ময়দা ও গুড় দিয়া চটকাইতে ছিলেন। একটা ছোট বাটিতে 1 বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পারিয়া 1 থালা নারিকেল কুড়াইতেছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য লইতে স্বীকৃত হন নাই, কারণ সে যেখানে সেখানে বসে বনবাদারে ঘুরিয়া ফেরে। তাহার কাপড় চোপড় শাস্ত্রমতো ও সূচি নহে। অবশেষে খেন্তি নিতান্ত ধরিয়া পড়ায় হাত পা ধোয়াইয়া শুষ্ক কাপড় পরাইয়া তাহাকে বর্তমান পদে নিযুক্ত করিয়াছে। ময়দার গোলা মাখা শেষ হইলে অন্নপূর্ণা উনুনে খোলা চাপাইতে যাইতেছেন। ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পাতিয়া বলিল, মা ওই একটু। অন্নপূর্ণা বড় গামলাটা হইতে একটুখানি গোলা তুলিয়া লইয়া হাতের আঙুল 5টির দ্বারা একটি বিশেষ মুদ্রা রচনা করিয়া এটুকু রাধির প্রসারিত হাতের উপর দিলেন। মেজমে পুটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছিয়া লইয়া মার সামনে পাতিয়া বলিল, মা আমায় একটু। খেন্তি রুচিবস্ত্রে নারিকেল কুড়াইতে কুড়াইতে লুব্ধনেত্রের মধ্যে মধ্যে এদিকে চাহিতেছিল। এ সময় খাইতে চাওয়ায় মা পাছে বকে, সেই ভয়ে চুপ করিয়া রহিল। গল্প চলে আসে পৌষ সংক্রান্তির দিন। সন্ধ্যাবেলা অন্নপূর্ণা একটা কাঁসার বাটিতে চালের গুঁড়ি, ময়দা, গুড় সব একসাথে মাখাছিলেন এবং 1 বাটি তেল নিয়েছিলেন। তখন খেন্তি এসে তাকে সাহায্য করার কথা বলে, কিন্তু অন্নপূর্ণা না বলে দেয়, কারণ খেন্তি এদিক সেদিক ঘুরে বেড়ায় আর সে অসুচি রয়েছে। কিন্তু খেন্তির অনেক জোরাজুরিতে অন্নপূর্ণা বাধ্য হয়ে তার হাত পা ধুয়ে নতুন কাপড় জামা পরিয়ে তারপর তাকে এই কাজে সাহায্য করতে নিযুক্ত করেন। যখন অন্নপূর্ণার আটা মাখা হয়ে যায় তখন খেন্তির ছোট বোন অর্থাৎ রাধি ডান হাত পেতে বলে যে, মা আমায় একটু দাও। এইটা দেখে তার মেজ বোন পুটিও তার মায়ের কাছে আসে এবং এসে বলে, মা আমাকেও একটু দাও। এই সব ঘটনাগুলো খেন্তি লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করছিল, কিন্তু সে কিছু বলছিল না, কারণ সে ভাবছিল তার মা হয়তো বকতে পারে, তাই সে চুপচাপ শুধু দেখছিল। অন্নপূর্ণা বলিলেন, দেখি নিয়ে আয় খেন্তি ওই নারকলের মালাটা, ওতে তোর জন্য একটু রাখি। খেন্তি ক্ষিপ্ত হস্তে নারিকেলের উপরের মালাখানা যাহাতে ফুটা নাই সেইখানে সরাইয়া দিল। অন্নপূর্ণা তাহাতে একটু বেশি করিয়া গোলা ঢালিয়া দিলেন। মেজমে পুটি বলিল, জ্যাঠাইমারা অনেকখানি দুধ নিয়েছে, রাঙাদিদি ক্ষীর তৈরি করছিল, ওদের অনেক রকম হবে। খেন্তি মুখ তুলিয়া বলিল, এবেলা আবার হবে নাকি? ওরা তো ও বেলা ব্রাহ্মণ নিমন্ত্রণ করেছিল, সুরেশ কাকাকে আর ও পাড়ার ইনুর বাবাকে। ও বেলা তো পায়েস, ঝোলাপুলি, মুখ তক্তি এইসব হয়েছে। পুটি জিজ্ঞাসা করিল, মা ক্ষীর নইলে নাকি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীরের পুর না হলে কি আর পাটিসাপটা হয়? আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেলের ছাই দিয়েই করে, সে তো কেমন ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোটা একটুখানি তেল লইয়া খোলায় মাখাইতে মাখাইতে প্রশ্নের সদুত্তর খুঁজিতে লাগিলেন। খেন্তি বলিল, খেদির ওই সব কথা, খেদির মা তো ভারী পিঠে করে কিনা, ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন জামাই এলে ওদের বাড়ি দেখতে গেলুম কিনা, তাই খুড়িমা 2খানা পাটিসাপটা খেতে দিলে। ওমা, কেমন একটা ধরা ধরা গন্ধ, আর পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? পাটিসাপটা ক্ষীর দিলে ছাই খেতে হয়। অন্নপূর্ণা যখন তার বড় মেয়ে খেন্তিকে নারকেলের গোলা দিচ্ছিল, তখন তার মেজো মেয়ে পুটি বলতে থাকে যে তাদের জেঠিমার বাড়িতে নাকি অনেক রকমের পিঠে হবে এবং তাদের ক্ষীর দিয়ে পাটিসাপটা বানানো হয়, এবং সে তার মাকে জিজ্ঞেস করে যে ক্ষীর না হলে কি পাটিসাপটা হয় না? খেদি বলছিল, ক্ষীর ছাড়া কি আর পাটিসাপটা ভালো করা যায়? তখন খেন্তি বলতে থাকে যে আমি একবার ওদের বাড়িতে গিয়ে
একটা পাটিসাপটা খেয়েছিলাম, দেখছি কেমন যেন একটা ধরা ধরা গন্ধ রয়েছে। এইটা বলে সে পুটিকে সান্ত্বনা দিতে থাকে যে ক্ষীর দিলে পিঠে হয় না, কারণ অন্নপূর্ণার সংসারের অবস্থা তখন ভালো ছিল না, তাই তাদের ক্ষীর কেনার মতো সামর্থ্য ছিল না। এর জন্য নারকেলের পুর দিয়েই তারা পাটিসাপটা বানাতো। বেপরোয়া ভাবে উপরোক্ত উক্তি শেষ করিয়া খেন্তি মার চোখের দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, মা, নারকেলের খোড়া একটু নেব? অন্নপূর্ণা বলিলেন, নে, কিন্তু এখানে বসে খাস নো, মুখ থেকে পড়বে না কি হবে, যা ওইদিকে যা। খেন্তি নারকেলের মালায় এক থাবা তুলিয়া লইয়া একটু দূরে গিয়া খাইতে লাগিল। মুখ যদি মনের দর্পণ স্বরূপ হয়, তবে খেন্তির মুখ দেখিয়া সন্দেহের কোনো কারণ থাকিতে পারিত না যে সে অত্যন্ত মানসিক তৃপ্তি অনুভব করিতেছে। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বলিলেন, ওরে, তোরা সব এক এক টুকরা পাতা পেতে বসতো দেখি, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলায়, বার করে নিয়ে আয়। খেন্তির নিকট অন্নপূর্ণার এ প্রস্তাব যে মনোপুত হইল না, তাহা তার মুখ দেখিয়া বোঝা গেল। পুটি বলিল, মা, বর্দি পিঠেই খাক, ভালোবাসে, ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। 2 ঘন্টার মধ্যে অন্নপূর্ণার পিঠে বানানো হয়ে যায়। তখন সে সবাইকে বলে যে পাতা নিয়ে বস, আর খেন্তিকে বলে তুই গিয়ে ও বেলার ভাতটা নিয়ে আয়। খেন্তি ভাতের কথা শুনে মন খারাপ করে ফেলে। তখন তার মেজ বোন পুটি বলে যে, মা, ভাতটা থাকুক, আমরা কাল সকালে খাবো, দিদিকে তুমি এখন পিঠে খেতে দাও, কারণ দিদি পিঠে খেতে খুব ভালোবাসে। খান কয়েক খাইবার পরে মেজ মেয়ে পুটি খাইতে চাইল না, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না। সকলের খাওয়া শেষ হইয়া গেলেও খেন্তি তখনও খাইতেছে। সে মুখ বুঝিয়া শান্তভাবে খায়, বড় একটা কথা কহে না। অন্নপূর্ণা দেখিলেন সে কম করিয়াও 18-19 খানা খাইয়াছে। জিজ্ঞাসা করিলেন, খেন্তি, আর নিবি? খেন্তি খাইতে খাইতে শান্তভাবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। অন্নপূর্ণা তাহাকে আরো খান কয়েক দিলেন। খেন্তির মুখ চোখ ঈষৎ উজ্জ্বল দেখাইল, হাসি ভরা চোখে মার দিকে চাহিয়া বলিল, বেশ খেতে হয়েছে মা, ওই যে তুমি কেমন ফেনিয়া দাও ওতেই কিন্তু। সে পুনরায় খাইতে লাগিল। অন্নপূর্ণা হাতা খুন্তি চুলি তুলিতে তুলিতে সস্নেহে তার এই শান্ত নিরীহ একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটির দিকে চাহিয়া রহিলেন। মনে মনে ভাবিলেন, খেন্তি আমার যার ঘরে যাবে তাদের অনেক সুখ দেবে, এমন ভালো মানুষ। কাজকর্মে বকো, মারো, গাল দাও, তো শব্দও মুখে নেই, উঁচু কথা কখনো কেউ শোনেইনি। কয়েকটা পিঠে খাওয়ার পরেই অন্নপূর্ণার মেজমে পুটি খেতে পারে না, কারণ সে বেশি মিষ্টি খেতে পারে না। কিন্তু খেন্তি মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই সে অনেক কটাই পিঠে খেয়ে নেয়। অন্নপূর্ণা তার এমন অবস্থা দেখে জিজ্ঞেস করে, আর একটু দেবো? তখন তার মেয়ে চুপচাপ মাথা নাড়িয়ে বলে হ্যাঁ। তখন তার মা অন্নপূর্ণা ভাবতে থাকে, আমার মেয়ে কত ভালো মেয়ে, যাকে এত বকাঝকা করলেও গাল দিলেও সে মুখ বুঝে সব সহ্য করে, তাই যার ঘরেই যাবে তারই ঘর সে আলো করে রাখবে। অন্নপূর্ণা এখানে পরের কথা ভাবছে, সে নিজের মেয়ের কথা ভাবছে না যে তার মেয়ে ভালো থাকবে কিনা, সে শুধু এটাই ভাবছে যে তার মেয়ে পরকে ভালো রাখবে। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দূর সম্পর্কিত আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিবাহ হইয়া গেল। দ্বিতীয় পক্ষে বিবাহ করিলেও পাত্রটির বয়স 40-এর খুব বেশি কোনো মতেই হইবে না। তবুও প্রথমে এখানে অন্নপূর্ণা আদেও ইচ্ছুক ছিলেন না, কিন্তু পাত্রটি সঙ্গতিপন্ন, শহরাঞ্চলে বাড়ি, সিলেট চুন ও ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করিয়াছে। এই রকম পাত্র হঠাৎ মেলাও বড় দুর্ঘটনা কিনা। জামাইয়ের বয়স একটু বেশি। প্রথমে অন্নপূর্ণা জামাইয়ের সম্মুখে বাহির হইতে একটু সংকোচ বোধ করিতেছিলেন, পরে পাছে খেন্তির মনে কষ্ট হয়, এই জন্য বরণের সময় তিনি খেন্তির সুস্পুষ্ট হস্তখানি ধরিয়া জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জল তাহার গলা বন্ধ হইয়া আসিয়াছিল, কিছু বলিতে পারিলেন না। শেষমেশ খেন্তির বিয়ে হয়ে যায় বৈশাখ মাসের প্রথম দিকে সহায় হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে। যেহেতু সহায় হরির আত্মীয় ছিল, তাই অন্নপূর্ণা এই বিয়েতে বাধা দিতে পারে না, বা সহায় হরি এই বিয়েতে বাধা দিতে পারে না। প্রথমে অন্নপূর্ণা এই বিয়েতে রাজি ছিলেন না। পরে যখন জানতে পারেন যে ছেলের অনেক সম্পত্তি, ছেলে ভালো চাকরি করে এবং তার নিজের বাড়ি আছে, নিজের ব্যবসা আছে, তখন তিনি এই বিয়েতে রাজি হন। কিন্তু জামাইয়ের বয়স অনেকই বেশি, 40 প্রায়, আর খেন্তির বয়স মাত্র 15, তাই তিনি জামাইয়ের সম্মুখে আসতে লজ্জা পেতেন। কিন্তু খেন্তির কথা ভেবে তিনি শেষমেশ জামাইয়ের কাছে আসেন এবং মেয়ের হাত ধরে জামাইয়ের হাতে তুলে দেন। বাড়ির বাহির হইয়া আমলকি তলায় বেহারার সুবিধা করিয়া লইবার জন্য বরের পালকি একবার নামাইল। অন্নপূর্ণা চাহিয়া দেখিলে বেড়াধারে নীল রঙের মেরি ফুলের গুচ্ছগুলি যেখানে নত হইয়া আছে। খেন্তি কম দামের বালুচরের রাঙা চেলি আঁচলখানা পালকির বাহির হইয়া সেখানে লুটাইতেছে। তার এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ এবং একটু অধিক মাত্রায় ভোজনপটু মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাইতে তার বুক উদ্বেল হইয়া উঠিতেছিল। খেন্তিকে কি অপরে ঠিক বুঝিবে? বরের পালকি যেখানে ছিল সেখানে খেন্তি যখন বসেছিল, তখন তার শাড়ির কিছুটা অংশ বাইরে ঝুলছিল। তখন অন্নপূর্ণা তার মেয়ের এমন অবস্থা দেখে মনে মনে ভাবতে থাকে যে তার এরম
বাচ্চা মেয়ে যে নিরীহ, অবলা এবং ভোজনপটু, তাকে কি এক অপরিচিত মানুষ বুঝতে পারবে? যাইবার সময় খেন্তি চোখের জল ভাসাইতে ভাসাইতে সান্ত্বনা সুরে বলিয়াছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিই, 2 মাস। ওপাড়ার ঠান দিদি বলিলেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন রে? আগে নাতি হোক তবে তো। খেন্তি শ্বশুর বাড়ি চলে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল, বাবাকে আষাঢ় মাসে পাঠিয়ে দিও, আর তো 2 মাস বেঁচে আছে। তখন পাশ থেকে একজন বলতে থাকে, এখন যাবে কেন তোর বাবা? আগেতেই হোক, তারপরে তো যাবে। আমাদের সমাজে এমন অনেক মহিলা রয়েছে যারা নিজের জীবন ধ্বংস করে ফেলেছে আর পরের জীবনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে থাকে। এখানে খেন্তির বয়স মাত্র 13 থেকে 15 বয়সের মধ্যে। যার এখন বয়স যৌবনেও ঢোকেনি, তাকে এখন মা হতে বলছে। এটাই হচ্ছে এইসব মানুষদের মানসিকতা। খেন্তির মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। জল ভরা ডাগর চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা মাখাইয়া সে একগুয়েমি সুরে বলিল, না, যাবে না বই কি। দেখো তো কেমন না যান। ফাল্গুন চৈত্র মাসের বৈকাল বেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া আমসত্ত্ব তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হুহু করিত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নাই যে। কোথা হইতে বেড়াইয়া আসিয়া লজ্জাহীনার মতো হাতখানি পাতিয়া মিনতির সুরে অমনি বলিবে, মা, বলবো একটা কথা, ওই কোনটা ছিঁড়ে একটুখানি। 1 বছরের উপর হইয়া গিয়াছে, পুনরায় আষাঢ় মাস, বর্ষা বেশ নামিয়াছে। ঘরের দাওয়ায় বসিয়া সহায় হরি প্রতিবেশী বিষ্ণু সরকারের সহিত কথা বলিতেছেন। সহায় হরি তামাক সাজিতে সাজিতে বলিলেন, ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর উঠবে? বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হইয়া বসিয়াছিলেন। দূর হইতে দেখিলে মনে হইবার কথা তিনি রুটি করিবার জন্য ময়দা চটকাইতেছেন। গলা পরিষ্কার করিয়া বলিলেন, না, সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়েটি হয়েছে কি? সহায় হরি হুকাটায় 5-6টি টান দিয়া কাশিতে কাশিতে বলিলেন, বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপারটা কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। বললে, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যাও। খেন্তির বিয়ের 1 বছর হয়ে গেছে, আর আষাঢ় মাস আবার পড়েছে। তখন সহায় হরি বিষ্ণু সরকারের কাছে গিয়ে টাকা ধার করতে থাকে, কারণ তার মেয়ে খেন্তির বসন্ত রোগ হয়েছে। আর তার শ্বশুর বাড়ির লোক পরিষ্কার জানিয়েছে যে পণের টাকা 250 টাকা এখনো সহায় হরির দেওয়া বাকি রয়েছে। তাই আগে সেই 250 টাকাটা দিই, তারপরেই সে মেয়ে নিয়ে যেতে পারবে। হয়তো তার মেয়েকে নিয়ে যাওয়া হবে না এবং কোনো চিকিৎসাও করা হবে না। যে ছেলের নিজের ব্যবসা ছিল, নিজের বাড়ি সম্পত্তি সব ছিল, সেই ছেলে আজ 250 টাকার জন্য ভিখারি হয়ে গেল এবং তার শ্বশুরের কাছে 250 টাকার জন্য হাত পাতছে। এই হলো আমাদের সমাজের অবস্থা, যেখানে পণ ছাড়া বিয়ে হয়। আর মেয়েদের পরিবার সেরকম মানুষকে দেখেই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকে। একেবার চামার। তারপর বললাম, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার ক্রমে হবে না, ভেবে দেখলাম কিনা। মেয়ের নানা নিন্দে ওঠালে ছোট লোকের মেয়ের মতন চলে, ভাব হাতে ঘরের মতো খায়, আরো কত কি। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারলাম না, বুঝলে। সহায় হরি হঠাৎ কথা বলা বন্ধ করিয়া জোরে মিনিট কতক ধরিয়া হুকায় টান দিতে লাগিলেন। কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না। অল্পক্ষণ পরে বিষ্ণু সরকার বলিলেন, তারপর? আমার স্ত্রী অত্যন্ত কান্নাকাটি করতে পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটার যে অবস্থা করেছে। শাশুড়িটা শুনিতে শুনিতে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকদের সঙ্গে কুটুম্বিতা করলেই এরকম হয়, যেমনই মেয়ে তেমনই বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। পরে বিষ্ণু সরকারের দিকে চাহিয়া বলিলেন, বলি, আমরা ছোট লোক কি বড় লোক, তোমার তো সরকার পুরো জানতে বাকি নেই। বলি, পরমেশ্বর চাটুর্য নামের নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘের গরুতে 1 ঘাটে জল খেয়েছে। আজই না হয় আমি প্রাচীন। আভিজাত্যের গৌরবে সহায় হরি শুদ্ধ স্বরে হাহা করিয়া খানিকক্ষণ শুষ্ক হাস্য করিলেন। বিষ্ণু সরকার সমর্থন সূচক এক অস্পষ্ট শব্দ করিয়া বার কত ঘাড় নাড়িলেন। তারপর ফাল্গুন মাসেই তার বসন্ত হলো। এমন চামার, বসন্ত গায়ে বেরুতেই টালায় আমার এক দূর সম্পর্কের বোন আছে, একবার কালীঘাটে পুজো দিতে এসে তার খোঁজ পেয়েছিল, তারই ওখানে ফেলে রেখে গেল। আমায় না একটা সংবাদ না কিছু, তারা আমায় সংবাদ দেয়, তা আমি গিয়ে দেখতে পাওনি? না। এমনই চামার, গহনাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবে টালা পাঠিয়ে দিয়েছে। যাক, তা চল যাওয়া যাক, বেলা গেল। চারটি ঠিক করলে পিঁপড়ের ঢোপে মুড়ির চার তো সুবিধে হয়। তারপর কয়েক মাস কাটিয়া গিয়েছে, আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষাশেষি এত শীত পড়িয়াছে যে এরূপ শীত তাহারা কখনো জ্ঞানে দেখেন নাই। সন্ধ্যার সময় রান্নাঘরের মধ্যে বসিয়া অন্নপূর্ণা সরু চালকি পিঠের জন্য চালের গুড়ার গোলা তৈয়ারি করিতেছেন। পুটি ও রাধি উনুনের পাশে বসিয়া আগুন পোহাইতেছে। এইভাবেই কয়েক মাস কেটে যায়, আর আবার পৌষ পার্বণ আসে। অন্নপূর্ণা পৌষ পার্বণের জন্য সমস্ত কিছু তৈরি করছে, আর পুটি রাধি
উনুনের কাছে আগুন পোহাচ্ছিল। রাধি বলিতেছে, আর একটু জল দিতে হবে মা, এত ঘন করে ফেললে কেন? পুটি বলিল, আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধির দোলাই কোথায় ঝুলছে, এক্ষুনি ধরে উঠবে। অন্নপূর্ণা বলিয়া উঠলে, সরে এসে বসো মা, আগুনের ঘাড়ে গিয়া না বসলে আগুন পোহানো হয় না। এইদিকে আয়, গোলা তৈয়ারি হয়ে গেল। খোলা আগুনে চড়াইয়া অন্নপূর্ণা গোলা ঢালিয়া মুচি দিয়া চাপাইয়া ধরিলেন। দেখিতে দেখিতে মিঠে আছে পিঠে টোপরের মতো ফুলিয়া উঠিল। পুটি বলিল, মা দাও, প্রথম পিঠেখানা কানাচে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। অন্নপূর্ণা বলিলেন, একা যাস নে, রাধিকে নিয়ে যা। খুব জ্যোৎস্না উঠিয়াছিল। বাড়ির পিছনে সারা গাছে ঝোপের মাথায় তেলাকচু লতার থলে থলে সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকিয়া রহিয়াছে। পুটি ও রাধি খিড়কি দোর খুলিতেই একটা শিয়াল শুকনো পাতার খসখস করিতে করিতে ঘন ঝোপের মধ্যে ছুটিয়া পালাইল। পুটি পিঠাখানা জোর করিয়া ঝোপের মাথায় ফেলিয়া দিল। তাহার পর চারিধারের নির্জন বাসবনের নিস্তব্ধতার ভয়ে পালাইয়া ছেলে মানুষ পিছু হটিয়া আসিয়া খিড়কি দরজার মধ্যে ঢুকিয়া পড়িয়া তাড়াতাড়ি দ্বার বন্ধ করিয়া দিল। পুটি ও রাধি ফিরিয়া আসিলে অন্নপূর্ণা জিজ্ঞাসা করিলে, দিলি? পুটি বলিল, হ্যাঁ মা, তুমি 8 বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। তারপর সে রাত্রে অনেকক্ষণ কাটিয়া গেল। পিঠে গড়া প্রায় শেষ হইয়া আছে। রাতও তখন খুব বেশি। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরিয়া একটা কাঠঠোকরা পাখি ঠকর ঠকর শব্দ করিতেছিল। তাহার স্বরটাও যেন ক্রমে তন্দ্রালু হইয়া পড়িয়াছে। দুই বোনের খাইবার জন্য কলার পাতা চিরিতে চিরিতে পুটি অন্যমনস্ক ভাবে হঠাৎ বলিয়া উঠিল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিল। তাহার পরে তাহাদের তিনজনেরই দৃষ্টি কেমন করিয়া আপনা আপনি উঠোনের এক কোণে আবদ্ধ হইয়া পড়িল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতির পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোতা পুঁই গাছটি মাছায় জড়িয়ে বাড়িয়া উঠিয়াছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ ডগাগুলো মাচাতে সব ধরে না, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুস্পুষ্ট নধর প্রবর্ধমান জীবনের লাবণ্যে ভরপুর। অন্নপূর্ণা যখন পিঠে বানানো হয়ে যায় তখন পুটি কচি কলা পাতা কাটতে কাটতে আনমনে বলে ফেলে যে দিদি বড় ভালোবাসতো। তখন তিনজনেরই দৃষ্টি চলে যায় সেই পুঁই গাছটায়, যেই পুঁই শাকের গাছটা খেন্তি পুঁতে গেছিল। যখন তার মা বলেছিল এই গাছটা হয়তো হবে না, কিন্তু আজ সেই পুঁই গাছটা খুব বড় হয়েছে, এমনকি মাচার ওপারে চলে গেছে। কিন্তু যে পুঁতে গেছে সে আর বেঁচে নেই, অর্থাৎ খেন্তি মারা গেছে, আর খেন্তি নিজের প্রাণটা দিয়ে গেছে এই পুঁই শাকের মধ্যে। এই ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাচা গল্পটা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, খেন্তির মৃত্যুর পিছনে আসলে কে দায়ী? তার বাবা মা, তার আত্মীয় স্বজন, তার পাড়া প্রতিবেশী, না এই সমাজের ব্যবস্থাটা? তোমাদের যেটা মনে হয় সেটা আমায় কমেন্ট করে জানিও। আমি আমার প্রতিটা ছাত্রদের বলতে চাই, নিজেদেরকে এমন পর্যায়ে নিয়ে যাও জীবনে যাতে বিয়ে করার সময় মেয়ের বাবা মায়ের কাছ থেকে হাত পাততে না হয়, বা যাতে তোমাদের গরিব বা ভিখারি বলে পরিচয় দিতে না হয়। উল্টে তুমি যদি পারো তাদের কিছু দিয়ে দাও, কারণ তারা নিজেদের জীবনের সব থেকে মূল্যবান ব্যক্তিকে তোমাদের দিচ্ছে। বদলে তোমরা যদি তার থেকে টাকা পয়সা সম্পত্তি এইসব চেয়ে বসো, তাহলে তাদের পক্ষে এইসব দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। এর জন্য নিজেদেরকে শিক্ষিত প্রমাণ করো আর এই পণ প্রথাটা দূর করো। আর আমার প্রত্যেকটা ছাত্রীদের বলতে চাই, এখানে যে খেন্তির পরিণতি হয়েছে সেটা আমাদের সমাজে প্রতিনিয়ত কোনো না কোনো মেয়ের হয়ে যায়। তাই নিজেদেরকে এমন ভাবে তৈরি করো যাতে কোনো ছেলে তোমাদের কাছ থেকে বা তোমার পরিবারের কাছে টাকা চাওয়ার আগে 10 বার ভাবে। উল্টে যেন তারা নিজেরা টাকা দেয়, এমন যোগ্যতায় নিজেদেরকে তৈরি করো। কেউ যাতে তোমাদের কাছ থেকে টাকা চাইতে না পারে, বা কেউ যাতে তোমাদের অপমান করতে না পারে। এখানে যেমন খেন্তিকে বারবার প্রত্যেকটা পদক্ষেপে অপমানিত হতে হয়েছে, এমনকি সে একটু খেতে ভালোবাসে বলে তা নিয়েও তার শ্বশুর বাড়ির লোকরা তাকে টুকেছে। জীবন তোমাদের, তাই সিদ্ধান্তও তোমার। তাই একটাই সিদ্ধান্ত তোমাদের জীবনকে বদলে দিতে পারে, আর একটা ভুল সিদ্ধান্ত তোমাদের জীবনকে খেন্তির মতো পরিণত করে ফেলতে পারে। তাই যাই করবে ভেবে করবে, আর সঠিক পথ বাঁচবে, আমার সেটা বিশ্বাস। এই বলে আমি আজকের ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর এর প্রশ্ন উত্তর পেতে গেলে ডেসক্রিপশনে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন হয়ে এর প্রশ্ন উত্তর নিয়ে নিতে পারো। আবার দেখা হবে সাজেশন ভিডিওতে। সবাই ভালো থেকো।